আচ্ছা, আমরা রেকর্ডিংও চালু করে দিয়েছি। আমরা তাহলে একটু দেখি। স্ক্রিনটাকে শেয়ার দেই। ঠিক আছে, আমরা যদি একটু প্রথম থেকে আসি, একদম প্রথম থেকে আমাদের ম্যাটেরিয়ালস গুলো কোথায় ছিল। এখানে একদম আমরা শুরু করেছিলাম একদম প্রথম থেকে, বেসিক কম্পোনেন্টস থেকে আর কি। আমি জাস্ট একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি আর কি। বেসিক কম্পোনেন্টস এর মধ্যে আমরা কম্পিউটারের বিভিন্ন উপকরণ যেগুলো আর কি, বাহ্যিক উপকরণ, সেগুলো হার্ডওয়্যার নিয়ে কথা বলছিলাম। সিপিইউ, র্যাম, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, হার্ড ডিস্ক, ভিডিও কার্ড, এই সমস্ত জিনিস নিয়ে, মনিটর, কিবোর্ড, ইনপুট, মানে এই জিনিসগুলো আর কি, মাউস। আর কিছু বিতর্কিত বিষয় ছিল যেগুলো ইন্টারনালি কাজ করে, প্রসেসর, মেইন মেমোরি, সেকেন্ডারি মেমোরি, তারপরে ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, এই জিনিসগুলো নিয়ে আর কি। অর্থাৎ এই কম্পিউটারের যে একদম বেসিক জিনিস আর কি, যেগুলো এছাড়াও আরো অনেক বিষয় আছে, কিন্তু আমাদের জন্য জাস্ট যতটুকু না হলেই না। এখন আসলে এই জিনিসগুলো তেমন কেউ জানারও চেষ্টা করে না, আসলে সবাই ইউজ করে আর কি। যারা কম্পিউটার সায়েন্সের বা ওই ওই লাইনে যারা কাজ করে, তারা এই জিনিসগুলো নিয়ে একটু বেশি বদার করে আর কি। আদারওয়াইজ আমরা যারা অন্য অন্য লাইনের লোক আর কি, তারা শুধু এই জিনিসগুলোকে ইউজ করি আর কি। এই জন্য আমাদের কিছুটা জানা দরকার, এই জন্য আমরা একটা হালকা ওভারভিউ দিয়ে দিয়েছিলাম এখানে সমস্ত ইয়াগুলো সম্পর্কে। আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, তারপরে সেকেন্ডারি মেমোরি, মেইন মেমোরি, প্রসেসর, এই জিনিসগুলো নিয়ে। তো এটা ছিল আমাদের প্রথম, এবং আমরা কিছু ছবি ছবি দেখিয়েছিলাম এগুলোর, রেসপেক্টিভ যে ছবিগুলো ছিল। আর এরপরে ফ্লো ডায়াগ্রাম ছিল আমাদের আরেকটা টপিক। ফ্লো ডায়াগ্রামের মধ্যে আমরা ফ্লো ডায়াগ্রামের সংজ্ঞা বলছিলাম আর কি। ফ্লো ডায়াগ্রাম কি জিনিস, এটা তো আসলে তোমরা আগে থেকে পড়ে আসছো, এই জন্য খুব একটা বেশি আমি আগাই নাই এই বিষয়ে। জাস্ট সংজ্ঞাটা বলে, এরপরে কিছু সিম্বল ছিল, অ্যারো দিয়ে কি বোঝায়, প্রসেসিং স্টেপ কি, ইনপুট আউটপুট কি, কন্ডিশন বা ডিসিশন কি, এই জিনিসগুলো যেখানে আছে। স্টার্ট অথবা ফিনিশ প্রসেস, স্টার্টিং এবং ফিনিশিং একই রকমের, এরকম ওভাল শেপ। অ্যাক্টিভিটি হলে এরকম রেক্টাঙ্গুলার শেপ, ডিসিশন নিতে গেলে রম্বসের মতো এরকম চিহ্ন, রেফারেন্স কোনো দিতে গেলে এরকম গোল, রেজাল্ট বা ডিসিশন বোঝাতে গেলে তখন এরকম সামান্তরিকের মতো চিহ্ন। এই জিনিসগুলো আর কি। আরো এই পাশে কিছু ছিল। তো আমরা কিছু ফ্লো চার্টের কি বলা যায়, কিছু ইয়া দেখাইছিলাম, এক্সাম্পল। যেমন এই যে স্টার্ট করেছে প্রসেস 1, ডিসিশন যদি চয়েস 1 হয় তাহলে এদিকে যাবে, চয়েস 2 হলে আবার ঘুরে আসবে, এরকম লুপ হিসাবে। তারপরে প্রসেস 2 এখান থেকে আবার এখানে যাবে, আস্তে 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 শেষে এসে এন্ড হবে আর কি, এরকম। তারপরে একটা এই যে কি বলে, পাই আর স্কোয়ার আর কি, বৃত্তের সার্কুলার এরিয়া নির্ণয় করার জন্য একটা ফ্লো চার্ট দেখাইছিলাম এইভাবে। আর এরপর একটা ফ্লো চার্ট আমরা দেখিয়েছিলাম। এইটা হলো আমাদের একটা লজিক্যাল ফ্লো চার্ট ছিল, যেটা আমাদের এখন ইউজ হচ্ছে ইয়াতে এসে, কি বলে, যখন আমরা এই যে লুপ নিয়ে কথা বলছিলাম, ফর লুপ, সেখানে যখন আই প্লাস প্লাস, এটা না হলে কিভাবে হবে, এক এক করে বাড়বে প্রত্যেকটা স্টেপে, এই যে জিনিসগুলো আর কি এখান থেকে দেখানো হয়েছিল আর কি। তো এরকম একটা ফ্লো চার্ট দেখানো হয়েছিল। এরপরে তোমাদের এই ডুয়েটের একটা ফ্লো চার্ট দেখাইছিলাম আমরা। তো যাই হোক, এই জিনিসগুলো ছিল আর কি। এরপরে এখানে ছিল আমাদের এই ছবিগুলো আর কি, যেটা বলছিলাম, ছবিগুলো এখানে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশের ছবি, এই জিনিসগুলো ছিল আর কি। যাই হোক, এগুলো যেহেতু আমরা দেখে ফেলছি সব। আর এরপরে আমাদের মেইনলি আমরা শুরু করেছিলাম এখান থেকে, কন্ডিশনস এন্ড লুপস, যেটা আর কি। তো এখান থেকে আমরা রিলেশনাল অপারেটর বলে কিছু জিনিস এখান থেকে দেখিয়েছিলাম। ইকুয়াল দিতে গেলে কন্ডিশনের মধ্যে ডাবল ইকুয়াল সাইন দেখাতে হয়, নট ইকুয়াল, গ্রেটার দেন অর ইকুয়াল, লেস দেন অর ইকুয়াল, এই জিনিসগুলো দেখানো হয়েছিল এখান থেকে। এরপর আমরা আস্তে আস্তে কন্ডিশনাল স্টেটমেন্টে গেছিলাম, যেখানে ইফ ছিল, হ্যাঁ, এলস ইফ ছিল, এবং এলস ছিল, তিনটা, ইফ, এলস, আর একটা ছিল এলস ইফ, একসাথে। তো এখানে আসলে জিনিসগুলো যেভাবে দেখানো আছে, একটু হয়তো বুঝতে সমস্যা হতে পারে। আমি এক্সাম্পল গুলোর সাথে সাথে দেখাই দিয়েছিলাম, এই জন্য একটু সহজে ছিল আশা করা যায়। এখান থেকে হুবহু আসলে মুখস্থ করার কিছু নাই, এখানে শুধু জাস্ট জিনিসগুলো দেখানো হয়েছে আর কি, যে কিভাবে এক্সপ্রেশন গুলো লিখতে হয়। হ্যাঁ, এই যে যেমন এখানে একটা জিনিস বলা আছে, এলস ইফ কে ভেঙে লিখছে। যেমন একটা জিনিস দেখো, এটা হয়তো ওই সময় ওইভাবে ক্লিয়ারলি দেখাই নাই, কিন্তু আমি এক্সাম্পলের মধ্যে বলে দিয়েছিলাম। যেমন ইফ, ইফের মধ্যেও কিন্তু আর একটা ইফ থাকতে পারে, এরকম এক্সাম্পল আমি পরে দেখাবো, যে এই ইফ কন্ডিশনের ভিতরেও আর একটা ইফ থাকতে পারে। মানে এই ইফ দিয়ে শুরু করছে এক্সপ্রেশন 1, এটার আন্ডারে ব্র্যাকেট দিয়ে আরেকটা ইফ দিয়ে
এর মধ্যে আরেকটা এক্সপ্রেশন 2 স্টেটমেন্ট 1 লিখছে, আবার এই ইফ এর এগেইনস্টে একটা এলস লিখছি আমরা এখানে এলস। ঠিক আছে, এই এলসটা হচ্ছে এই ইফ কে ডিনাই করবে। আবার এর মধ্যে যে আমি আবার আরো একটা ইফ এলস লিখতেছি আর কি। তো এইভাবে করে এই ব্র্যাকেট গুলো শেষ করে আবার পরে এসে আমি এখানে এলস লিখতেছি। এই এলসটা ডিনোট করবে হচ্ছে ওই প্রথম ইফ কে। আর এই একটা ইফ এর মধ্যে আরো মাল্টিপল ইফ এলস থাকতে পারে, হ্যাঁ এরকম হতে পারে আর কি। এরকম এক্সাম্পল আমরা দেখাবো পরে, যে আসলে মাল্টিপল কন্ডিশন থাকতে পারে এরকম, যে একটার ভিতরে আর একটা কন্ডিশন, অথবা একটার ভিতরে আরো দুইটা কন্ডিশন, ওই দুইটার একটার ভিতরে আরো দুইটা কন্ডিশন, এরকমও থাকতে পারে। এরকম যখন সিকোয়েন্সিয়ালি সিরিজ বা মাল্টিপল কন্ডিশন থাকে তখন সেগুলো কিভাবে সলভ করা যায় সেটার একটা কি বলা যায় ডায়াগ্রাম এটা আর কি। তো এই জিনিসগুলো মোটামুটি আমাদের ছিল। আমাদের স্টেটমেন্ট একাধিক থাকতে পারে, যেমন ইফ ইফ দেওয়ার পরে আমি এখানে লিখলাম ইফ এর যে কন্ডিশনটা, এরপরে স্টেটমেন্ট একাধিক থাকতে পারে, একটা স্টেটমেন্ট থাকতে পারে, দুইটা তিনটা থাকতে পারে। তো এই জন্য সব থেকে সেভ হচ্ছে আমাদের ব্র্যাকেট দিয়ে দেওয়া। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলে এর ভিতরে স্টেটমেন্ট একটা থাকুক আর তিনটা থাকুক কোনো সমস্যা নাই। কিন্তু অনেক সময় একাধিক স্টেটমেন্ট থাকলে যদি আমি ব্র্যাকেট না দিই তখন হচ্ছে সমস্যা, তখন আবার সেটা ধরতে পারবে না। এই জন্য স্টেটমেন্ট একটা থাকলে ব্র্যাকেট না দিলেও সমস্যা হয় না, একাধিক স্টেটমেন্টে গেলেই তখন ব্র্যাকেট না দিলে সমস্যা। এই জন্য সেফ সাইডে থাকার জন্য সবসময় ব্র্যাকেট ইউজ করাই ভালো। স্টেটমেন্ট একটা থাকুক আর মাল্টিপল থাকুক, তুমি ইফ এর পরে যে কন্ডিশন লিখতেছো, কন্ডিশনের পরে ওই কন্ডিশনটা আওতায় যে স্টেটমেন্ট আমি লিখতেছি বা যে ক্যালকুলেশন লিখতেছি, সেটা এক লাইনের হোক আর একাধিক লাইনের হোক, সবগুলোকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিবে। এলসের ক্ষেত্রেও তাই একই, কন্ডিশনাল স্টেটমেন্টের ক্ষেত্রে স্টেটমেন্ট যখনই আমি লিখবো তখন আমি এগুলোকে ক্লোজ করব সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এটাই বেটার। ওকে, এই ছিল আমাদের মোটামুটি ইফ এলস এলস ইফ। এরপরে ছিল লুপ, লুপিং বা ইটারেশন। আর বলছিলাম যে ডুইং দ্য সেম থিং এগেইন এন্ড এগেইন, বারবার আমরা একই কাজ করতেছিলাম আর কি। লুপ, যেমন হোয়াইল লুপ ছিল, ফর লুপ ছিল, ডু হোয়াইল লুপ ছিল, এরকম বেশ কিছু আমাদের তিনটা টাইপের লুপ ছিল আর কি। তো এগুলো আমাদের ইয়ে দেখানো হয়ে গেছে অলরেডি, এবং এগুলো নিয়ে আমরা এক্সাম্পলও দেখিয়েছি। এখানে এই যে ফর লুপ ছিল, আমরা বলছিলাম এখানে কয়েকটা জিনিস থাকবে আর কি। ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, তারপরে হলো আমাদের ইয়া। আচ্ছা, এটা আমি এখানে লিখছিলাম মনে হয়, তোমাদের এখন ওখানে ভিডিও লেকচার দেখলে বুঝতে পারবে আর কি। আর এরপর আমরা শুরু করছিলাম হচ্ছে অ্যারে, লুপের পরে অ্যারে। অ্যারে দিয়ে আমরা বেশ কিছু কাজ করেছি অলরেডি, আরো কিছু কাজ দেখাবো আমরা। অ্যারে হচ্ছে বলা হয়েছিল যে an array is simply a number of memory locations, মেমোরি লোকেশনের নাম্বার। একই নামের আন্ডারে অনেকগুলো যদি আমাদের একই টাইপের ডাটা থাকে, তো তখন আমরা ওই সবগুলো ডাটাকে একটা নামের আন্ডারে রাখতে পারি, সেটাকে বলা হয় অ্যারে। অ্যারের সাইজ ডিক্লেয়ার করতে হয়, যে এতগুলো ঘর থাকবে সেখানে। যেমন আমরা বলছিলাম যে 366 দিন যদি হয় কোনো একটা লিপ ইয়ারে, তো প্রত্যেক দিনের যদি আমাদের ডাটা থাকে টেম্পারেচার ডাটা, তো আমরা এই ডাটাগুলোকে ডাবল হিসেবে ডিনোট করতে পারি। তো ডাবল টেম্পারেচার 366, এইভাবে আমরা অ্যারে টাইপ, অ্যারে নেম এবং থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যারের সাইজ এইভাবে আমরা ডিক্লেয়ার করতে পারি আর কি। এবং আমরা বলছিলাম যে অ্যারের ইন্ডেক্স নাম্বার শুরু হয় 0 থেকে। যারা অ্যারে তৈরি করেছেন তারাই এইভাবে করে দিয়েছেন সিস্টেমটা। অ্যারের প্রথম ইন্ডেক্সিং নাম্বার হচ্ছে 0, তারপরে 1 2 3 4 আপ টু লাস্ট নাম্বারটা হবে n-1, অর্থাৎ যত সংখ্যক আমার সাইজ হবে অ্যারে, এটা যদি n হয় তাহলে লাস্টের সংখ্যাটা হবে n-1। যেমন এটা 366 সাইজের অ্যারে, এর লাস্ট নাম্বারিংটা হচ্ছে ইন্ডেক্স নাম্বার হবে 365, যেহেতু শুরু হয়েছে 0 থেকে। এইভাবে করে আর এই যেমন টেম্পারেচার 7, এটা টেম্পারেচার 7, কিন্তু এটা অষ্টম সংখ্যা আর কি। আচ্ছা, একটু লাইনে থাকো, একটা ফোন এসেছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি একটু ক্লাসে আছি আর কি, ক্লাসে। ঠিক আছে, আমরা অ্যারেটা থিওরিটিক্যালি যতটুকু দেখছিলাম এই মোটামুটি, খুব একটা বেশি কিছু না। পরের লাইনে পরের পেজে কিছু লেখা ছিল, এগুলো জাস্ট দেখে নিতে বলছিলাম আর কি। এরপরে কিছু এখানে আমাদের এক্সাম্পল ছিল, সেটার সাথে এক্সাম্পল কিছু দেওয়া ছিল, এগুলো অলরেডি দেখানো হয়ে গেছে আর কি। এই যেটা এটা হলো এভারেজ, সাম এন্ড এভারেজ অফ ওয়ান ডাইমেনশনাল ইন্টিজার অ্যারে, এটা অলরেডি দেখানো হয়ে গেছে। লার্জেস্ট আর স্মলেস্ট এলিমেন্ট অফ অ্যান অ্যারে, এটাও দেখানো হয়ে গেছে। আর ছিল হচ্ছে সোয়াপ, সোয়াপিং ফার্স্ট এন্ড লাস্ট এলিমেন্ট অফ ইন্টিজার অ্যারে, এটা লাস্ট ক্লাসে দেখিয়েছিলাম আমি সোয়াপিং এর প্রবলেমটা, এই যে টেম্প দিয়ে আর কি। হ্যাঁ, এটা ফার্স্ট এলিমেন্ট এবং লাস্ট এলিমেন্টকে আমরা সোয়াপ করবো আর কি, রিপ্লেসমেন্ট, প্রতিস্থাপন করে ফেলি একটা আরেকটা দ্বারা। কিন্তু করতে গেলে আমাদের যেটা থার্ড একটা ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে হয় টেম্প নামে। নাম যে কোনো কিছু হতে পারে, টেম্পটা এখানে ট্র্যাডিশনালি ইউজ করে এই জন্য আর কি।
তো টেম্প হিসাবে আমরা ধরে নিয়ে টেম্পে একটা ভ্যালুকে রেখে দিয়ে তারপর একটা রিপ্লেস করে আবার টেম্পের ভ্যালুটাকে অন্যটাতে বসায় দেওয়া আর কি, এইভাবে করে আমরা রিপ্লেস করে কাজ করতে পারি আর কি। এই ছিল অ্যারে। ইন দ্য মিন টাইম আমরা হচ্ছে এক একটা কি বলে মার্কস এন্ট্রি দিয়ে সেটা কি এ প্লাস হবে না এ হবে, এরকম কিছু জিনিস দেখিয়েছিলাম ইফ এলস এর সাহায্যে আর কি। ইফ এলস বা এলস ইফ এই জিনিসগুলোর সাহায্যে দেখানো হয়েছিল আর কি। আর হলো আমরা যেটা বলেছিলাম যে আমরা আমাদের মূল উদ্দেশ্য যেটা আর কি, সেটা হলো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রবলেম গুলাকে আইডেন্টিফাই করে এবং সেগুলোকে প্রোগ্রামিং এর দ্বারা সলভ করার চেষ্টা করে। এটা হলো আমাদের আসলে একটা ভাইটাল উদ্দেশ্য আর কি। এখান থেকে বেসিক কম্পোনেন্টস গুলো আমরা শিখতেছি, এবং বেসিক কম্পোনেন্টস গুলোর মধ্যে দেখো আমাদের যদি একটু দেখি সিলেবাসটা, আচ্ছা এই যে সিলেবাসটা এখানে আছে।